আমি আমি ভূতে বিশ্বাস করি না। গল্প শুনেছি হাজারটা, কিন্তু চোখে কখনো দেখিনি। বন্ধুরা যখন গল্প তুলতো আমি হেসে বলতাম, কিরে তোরা আবার ভূতের গল্প শুরু করলি নাকি? কাকা 3টে চা, একটাতে চিনি বেশি। আরে ভাই, ভূত টুত বলে কিছু নেই, সবই বানানো। তুই না একটা নম্বর জেদি, কিছু বিশ্বাসই করবি না যতক্ষণ না নিজের গায়ে লাগে। পরেশ, কখনো কখনো যা চোখে দেখা যায় না সেটাই সবচেয়ে বেশি সত্যি। ধুর, নাটক করিস না। তুই ভূত দেখেছিস? দেখেছি, কি দেখেছি নিজেও জানি না, কিন্তু কিছু আছে। তার চোখের সেই গভীর চাহনি আজও ভুলতে পারিনি। কয়েক সপ্তাহ পর হঠাৎ অফিসের কাজে আমাকে নিমাইপুর পাঠালো। সকাল থেকেই আকাশের মুখ ভার। বিকেলে আকাশ যেন ভেঙে পড়ল। শুরু হলো ঝড় বৃষ্টি। বাস স্ট্যান্ড গিয়ে দেখি বাস নাই। বিকেল 4টের বাস এসে পৌঁছালো সন্ধ্যা 6টায়। কি আর করি, যেতেই হবে। খুব আর্জেন্ট একটা ফাইল দিয়ে আসতে হবে। রাত 11টার দিকে নিমাইপুর পৌঁছালাম। বাস স্ট্যান্ডটা কেমন যেন অস্বাভাবিক চুপচাপ। একটাও রিক্সা নেই কেন? আজ কি পুরো শহর ঘুমিয়ে পড়েছে? ঠিক তখনই অন্ধকার থেকে একটা রিক্সা যেন ভেসে উঠল। চালকের মুখ আধো আলোয় ছায়াময়। কোথায় যাবেন বাবু? হাসপাতাল, সদর। ওদিকে আজকে যাবেন? কাল সকালে বড় দুর্ঘটনা হয়েছে, অনেক লাশ গেছে হাসপাতালে। জানি না, কিন্তু কাজ আছে, চলেন। বাবু, এই গ্রামে হোটেল নাই, রাত বেশি। কাজ হয়ে গেলে আমার ঘরেই থাকবেন, আমি একাই থাকি। দেখি, আগে কাজটা করি। তার গলার মধ্যে কেমন একটা শূন্যতা ছিল। রিক্সো এসে হসপিটালের গেটের সামনে এসে দাঁড়ালো। গেটের দারোয়ান এত রাতে লোক দেখে জিজ্ঞেস করল, কাকে চান? হাসপাতাল সুপার। মর্গে গেছেন, অনেক লাশ এসেছে। আমি আর কি করি, আমাকে ওদিকে যেতে হলো। মর্গের দিকে যেতেই মানুষ পচা গন্ধে চারিদিক যেন ভারী হয়ে এলো। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে এলো। অদ্ভুত নীরবতা। মর্গের সামনে এসে দেখি কেউ কোথাও নেই। চারিদিক খোঁজার পরও কাউকে খুঁজে পেলাম না। আমি ভূতে বিশ্বাস করি না, কিন্তু এখানে এসে আমার যেন মনে হচ্ছে আমি এক অন্য জগতে এসে গেছি। চারিদিকে জমাট অন্ধকার, শুধু মর্গের সামনে টিম টিম করে একটা বাল্ব জ্বলছে। আলোর চারিদিক যেন ঘোলাটে হয়ে আছে। মর্গের দরজাটা সামান্য খোলা, মনে হয় কেউ যেন এইমাত্র ভেতরে ঢুকল। আমি এক পা এগোতেই আমার সামনে থেকে একটা শেয়াল দৌড়ে চলে গেল। আমি চমকে উঠলাম। আমার মন যেন বলছে, যার এগোস না পরেশ, সামনে বিপদ। তবুও আমি আস্তে আস্তে মর্গের দরজার সামনে এসে পৌঁছলাম আর ভয়ে ভয়ে ডাকলাম, ডাক্তারবাবু, ডাক্তারবাবু। কিন্তু কোনো সাড়া পেলাম না। হঠাৎ মনে হলো দরজাটা যেন একটু খুলে গেল। আমি ভাবলাম ভেতরে হয়তো কেউ কাজে ব্যস্ত। গিয়ে দরজা খুলতেই আমি চমকে উঠলাম। সারি সারি লাশ পড়ে আছে চারিদিকে। কি বিভৎস! কারো পেট কাটা, কারো মাথা ফাটা, কারো চোখ উপড়ে গেছে। কিছু লাশের মুখ সম্পূর্ণ সাদা কাপড়ে ঢাকা। গন্ধে আমার বমি আসার জোগাড়। মনে মনে ভাবছি, এখানে যার থেকে লাভ নেই, ফিরে যাই। ঠিক তখনই মনে হলো আমার পেছন দিক থেকে কেউ যেন আসছে। আমি চমকে ফিরে তাকালাম, আর যা দেখলাম সেটাও যেন আমি বিশ্বাস করতে পারছি না এখনো। বিজয় আসছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, বিজয়, তুই এখানে? খবর পেয়েছিলাম, আমার এক আত্মীয় নাকি মারা গেছে, দেহ শনাক্ত করতে এসেছি। যাক, আমি একটু সাহস পেলাম। বিজয়কে বললাম, আজ সকালে যে অ্যাক্সিডেন্ট হয়েছে তাতে মারা গেছে? বিজয় আমাকে আর কিছু বলল না, শুধু ইশারা করে বলল মর্গের দরজার দিকে এগিয়ে যেতে। আমি যেন সম্মোহিত হয়ে গেছিলাম ওর কথায়। আমি কিছুটা এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালাম। দেখি বিজয় দূরেই দাঁড়িয়ে আছে। আমি বিজয়কে বললাম, ওখানে দাঁড়িয়ে কেন রে? এদিকে আমার সাথে আয়।
বিজয় যেন মনে হলো কিছুই শুনতে পেল না। আমি আরেকটু জোর গলায় বললাম, বিজয়, এদিকে আয়। আমি বিজয়ের দিকে তাকে স্থির হয়ে গেলাম। ওর চোখগুলো যেন স্থির, ঘোলাটে মরা মাছের মতো। আবার বিজয়কে ডাকতে বিজয় বলল, আমার ভয় করছে, তুই গিয়ে দেখ। আমি বললাম, আমি চিনি নাকি? বিজয় বলল, তুই ঠিক চিনে যাবি। আমি মর্গের ভেজানো দরজাটা খুলতেই একটা ঠান্ডা বাতাস যেন আমার শরীর ছুঁয়ে গেল। অজান্তেই আমার গায়ের লোমগুলো খাড়া হয়ে গেল। হঠাৎ যেন আমার ভয় করতে লাগলো। আমি তখনও জানতাম না আমার জন্য কি বিভীষিকা অপেক্ষা করছে। আমি ভয়ে ভয়ে একটা একটা করে লাশের মুখ থেকে কাপড় সরাতে লাগলাম। 3 নম্বর লাশের কাপড়টা সরাতেই আমি যেন ভয়ে কাটা হয়ে গেলাম। আমার চিন্তা ভাবনা যেন সব গোলমাল হয়ে গেল। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, আমার সামনেও কে? এত বিজয়ের সাথে হুবহু মিল। আমি পেছনে তাকাতেই দেখি বিজয় আমার পেছনে নেই। আমার চারদিক যেন অন্ধকার করে এলো। তারপর আমার যার কিছু মনে নেই। যখন হুঁশ এলো দেখি সকাল। আমার চারিপাশে সবাই দাঁড়িয়ে আছে, সবাই মুখ চাওয়া চাই করছে। একজন ডাক্তার আমাকে জিজ্ঞেস করল, কাল রাতে কি হয়েছিল? আমার আস্তে আস্তে সব কথা মনে পড়তে লাগলো। আমি সব খুলে বললাম ডাক্তারকে। কিন্তু ডাক্তার আমাকে সান্ত্বনা দিয়ে বলল, আমি সব ভুল দেখেছি, এটা নাকি হওয়া সম্ভবই না। কারণ মর্গের দরজা তালা দেওয়া ছিল, কি করে তার ভেতরে ঢোকা সম্ভব? কিন্তু আমি যে বিজয়কে সেখানে দেখেছি, এটা তো সত্যি। আমার মাথা কিছুই কাজ করছিল না তখন। ডাক্তার বলল, একটু বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে। আমি বিকেলের দিকে বাড়ির দিকে রওনা দিলাম। ভাবলাম, বাড়ি যাওয়ার পথে একটু চায়ের দোকানে আড্ডা দিয়ে যাব। একটু গল্প করলে হয়তো সব ঠিক লাগবে। ফিরতে ফিরতে একটু রাতই হলো। দোকানে গিয়ে দেখি সবাই একসাথে জটলা করে কিছু যেন বলাবলি করছে। আমি যেতেই সবাই আমার দিকে তাকালো। তাপস বলল, পরেশ, বিজয় আর নেই, এবার আমার অবাক হওয়ার পালা। আমি বললাম, কি বলছিস এসব? কি করে এসব হলো? আমি চোখের জল আর ধরে রাখতে পারলাম না। তাপস বলতে লাগলো, গত পরশু বিজয় তার মামাবাড়ি নিমাইপুর গেছিল। ওখান থেকে ফেরার সময় ওদের বাসটি ব্রেক ফেল করে উল্টে যায়। বিজয়কে খুব গুরুতর জখম অবস্থায় হসপিটালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তাপসকে কিছু বলতে গিয়ে থেমে যায় পরেশ। সব কিছু তার কাছে যেন গোলমাল হয়ে যাচ্ছে। এটা যদি সত্যি হয়, তাহলে কাল রাতে বিজয়কে ওখানে দেখল কি করে? হঠাৎ তার একটা কথা মনে পড়ে গেল। কাল যখন বিজয়ের সাথে রাতে ওই মর্গে দেখা হয়েছিল, তার সাথে ডেড বডির খুব মিল ছিল। কিন্তু ডাক্তাররা বলছিল যে ওই সময় নাকি মর্গের দরজা বন্ধ ছিল। তাহলে দেখলো কি করে? তাহলে কি বিজয় প্রমাণ করতে এসেছিল ভূত আছে? হঠাৎ যেন কানের সামনে ফিস ফিস করে বলে উঠল, আছে, আছে। দুনিয়াতে যেমন প্রাণী আছে, তেমনি ভূতও আছে।